ভারত ভাগ নিয়ে আমি কোনো কথা বলছি না, বলছি বাংলা ভাগ নিয়ে। কাদা ছোড়াছুড়ি তো চলছে অনেক বছর ধরে, আজও তার মীমাংসা হয়নি। যদিও মীমাংসা আসলে একভাবে হয়েই গেছে। তো কাদা ছোড়াছুড়িটা কি, যে বাংলা ভাগ কারা করেছিল, হিন্দুরা না মুসলিমরা? কংগ্রেস, হিন্দু মহাসভা নাকি মুসলিম লীগ? এই তো চলছিল। তো দুটোই তো খুব জঘন্য, মানে দুজনেরই ভূমিকা আমাদের কাছে শেষ পর্যন্ত বেদনাদায়ক। মানে বাংলা ভাগ নিয়ে পশ্চিমবঙ্গ, এই যে তারা পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করছে, একটা ঘৃণিত মানুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাকে একেবারে মহান মানুষ হিসেবে বিজেপি সরকার নিজেদের এই পশ্চিমবঙ্গের সামনে, ভারতবাসীর সামনে উপস্থাপন করার চেষ্টা করছে। তো তারা করুক। খারাপটা আগেও জিতেছে, এখনও জিতছে, এখনও জিতে আছে, হয়তো আরও বহুদিন জিতবে। আগে জিতেছে বলছে, আমি বোঝাচ্ছি যে বাংলাটাকে ভাগ করতে পেরেছে এই খারাপ লোকগুলো, তখনকার খারাপ লোকগুলো, তখনকার খারাপ নেতাগুলো। তো খারাপ কথাটা আমাদের সবারই জানা আছে, খারাপ কথাগুলো। কিন্তু খুব ভালো যে একটা উদ্যোগ ছিল, আমাদের কয়েকজন নেতা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছিলেন। সেই উদ্যোগটার কথা কিন্তু আমরা বলি না, আমরা জানি না, বেশিরভাগই জানি না। এটা ইতিহাসে গোপন রেখে দেওয়া হয়েছে। সেই উদ্যোক্তাটা কারা ছিলেন? সেই উদ্যোক্তা ছিলেন প্রধানত চারজন নেতা। একজন হচ্ছেন সুভাষ বোসের বড় ভাই শরৎ বসু। দ্বিতীয়জন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তৃতীয়জন আবুল হাসিম। এবং চতুর্থজন কিরণ শঙ্কর রায়, যিনি বাংলা প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। তারা এই বাংলা ভাগ হবে না এই কথাটা তো বলেইছিলেন, এবং বাংলাটা পাকিস্তানে যাবে না ভারতে যাবে সেটিকেও তারা সরাসরি অস্বীকার করে বলেছিলেন যে বাংলা হবে একটা অখণ্ড স্বাধীন সার্বভৌম সমাজতান্ত্রিক বাংলা। তারা এটার জন্যে একটা গঠনতন্ত্র তৈরি করে ফেলেছিলেন, যাকে আমরা বলি সংবিধান। খসড়া সংবিধানও তারা করেছিলেন, এবং এই সংবিধানটিতে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল তাতে করে বাংলার এই মাটি থেকে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প দূর হয়ে যেত বলেই ওই সংবিধানের দিকে তাকালে আমাদের মনে হয়। সেই খসড়া সংবিধানে কি ছিল? 5 বছর পর পর নির্বাচন, এবং 5 বছর পরে এই প্রথম 5 বছরে প্রথমবার নির্বাচনে একজন মুসলমান ব্যক্তি তিনি প্রেসিডেন্ট হবেন, রাষ্ট্রপতি হবেন। একজন হিন্দু ব্যক্তি তিনি প্রধানমন্ত্রী হবেন। মন্ত্রিসভায় সদস্য সংখ্যা থাকবে সমান সমান, মুসলমান যতজন, হিন্দু ততজন। এবং সেই সঙ্গে যে কথা, যে তফসিলি যারা বা অন্য যারা প্রান্তিক মানুষ, তাদের প্রতিনিধিত্ব একটা আলাদা জায়গায় থাকবে। তাহলে সব অংশের জন্য আজকের যে পৃথিবীতে তখনকার সেই সংবিধানটি ছিল পৃথিবীর সবচাইতে উন্নত, সবচাইতে ধর্মনিরপেক্ষ, সবচাইতে গণতান্ত্রিক সংবিধান। তো এই প্রস্তাবটি নিয়ে তারা যথাযোগ্য চেষ্টা করেছিলেন, অনেক ছুটোছুটি করেছিলেন, কিন্তু ততদিনে সম্পূর্ণভাবে সাম্প্রদায়িক মনোবৃত্তিতে ভাগ হয়ে যাওয়া পত্রপত্রিকাগুলো, যারা বেশিরভাগই ছিল হিন্দুদের হাতে, তারা এই বিষয়টিকে পত্রিকায় বা আলোচনায় খুব বেশি আনতে চায়নি। কিন্তু তবু তারা নাছোড়বান্দা ছিল এবং আলোচনায়
তারা এটিকে তুলেছিলেন। তারা সবার সঙ্গে দেখা করে করে জোরালোভাবে তাদের যুক্তিগুলোকে পেশ করতেন। সেই যুক্তিগুলো যে জোরালো এবং অখণ্ডনীয়, এটি যে কোনো যুক্তিশীল মানুষ মেনে নিচ্ছিল। তো মানার জন্যে তিনজনকে দরকার ছিল তাদের। একজন হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, একজন হচ্ছেন মোহনদাস করমচাঁদ গান্ধী, আরেকজন হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। শুনতে অবাক লাগবে যে এই অখণ্ড স্বাধীন সার্বভৌম সমাজতান্ত্রিক বাংলার এই প্রস্তাবটি মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু মেনে নিয়েছিলেন যে ঠিক আছে, এটি যদি এটি লজিক্যাল এবং ভৌগোলিক কারণেও এটি গ্রহণযোগ্য, অতএব আমার আপত্তি নেই। মাউন্টব্যাটেনের সঙ্গে দেখা করার আগে আপত্তিটা জানিয়ে বসলেন আমাদের কথিত মহাত্মা গান্ধী। তিনি কেন আপত্তিটা জানালেন? তিনি এই যে চিঠি চালাচালিগুলো হয়েছিল, যেগুলো চিঠির কিছু পাওয়া যায়, বা সোদপুরে তিনি থাকার সময় তার সঙ্গে এই যে আবুল হাসিম সোহরাওয়ার্দী বা শরৎ বসুরা দেখা করেছিলেন, আলোচনা করেছিলেন, সেই আলোচনা থেকে বোঝা যাচ্ছিল যে এই প্রস্তাব না মানার পক্ষে গান্ধী যেসব যুক্তি দিচ্ছিলেন সেই যুক্তিগুলো আসলে খোঁড়া, সেই যুক্তিগুলোর কোনো যাকে বলা হয় গ্রহণযোগ্যতা থাকার কথা নয়। কিন্তু তবু গান্ধী এই প্রস্তাবটি এত ভালো প্রস্তাব, বাঙালির জন্য এর চেয়ে ভালো প্রস্তাব আর কখনোই আসেনি, হাজার বছরেও আসেনি। হাজার বছর পরে তো বাংলাদেশ স্বাধীন হলো মুক্তিযুদ্ধ করে, তো তার আগে পর্যন্ত এত ভালো প্রস্তাব কখনোই আসেনি। সেই প্রস্তাবটা গান্ধী নাকচ করে দিলেন। কেন দিলেন? বাংলা আলাদা হয়ে স্বাধীন দেশ এবং সার্বভৌম দেশ হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবে মারোয়ারি ব্যবসায়ীরা, ক্ষতিগ্রস্ত হবে টাটা, বিড়লা, বাজাজ, গোয়েঙ্কা, এই লোকেরা। কেননা পশ্চিমবাংলার ওই অংশে তাদের বড় ইনভেস্ট ছিল পাট শিল্পে, কাপড় শিল্পে এবং ইস্পাত শিল্পে বা লোহা শিল্পে, এইসব জায়গাতে। তো তারা তাদের এই অর্থনৈতিক যে রাজত্ব, সেটি বাঙালিদের হাতে চলে যাক, স্বাধীন সার্বভৌম দেশের কাছে চলে যাক, সেটি তারা চায়নি। আর এ তো সবাই জানে যে গান্ধী বিড়লাদের বাড়িতেই থাকতেন এবং তিনি বিড়লাদের টাকাতেই মূলত কংগ্রেসকে চালাতেন। কংগ্রেসের বড় নেতারা প্রায় সবাই টাটা বিড়লাদের টাকায় চলতেন, তারা ফুল টাইম রাজনীতিবিদ, এটি তারা চলতেন। অপরদিকে হাসান ইস্পাহানির টাকায় বা আদমজি বা দাউদ, এদের টাকায় আসলে মুসলিম লীগ চলত। তো গান্ধী তার যে যারা তাদের আর্থিক পুষ্টি যোগাতেন, সেই টাটা বিড়লাদের সঙ্গে বেইমানি করতে পারেননি। তিনি বরং সম্পূর্ণ বাঙালি জাতির সঙ্গে, হিন্দু মুসলমান সবার সঙ্গে বেইমানি করলেন। বেইমানি করে এই প্রস্তাবটিকে নাকচ করে দিলেন। ফলে মাউন্টব্যাটেনের কাছে আর প্রস্তাবটি যাওয়ার কোনো সুযোগ রইল না। তারপরেও এই চারজন দেখা করতে গিয়েছিলেন, চেষ্টা করেছিলেন মাউন্টব্যাটেনের কাছে গিয়ে অন্তত বাংলা জুড়ে একটা গণভোট নেবার অনুরোধ করতে, যে তারা এই অখণ্ড বাংলার পক্ষে নাকি বাংলা ভেঙে ভাগ করে অর্ধেক ভারতে যাওয়ার পক্ষে আর অর্ধেক পাকিস্তানে যাওয়ার পক্ষে। এই প্রস্তাবটা নিয়ে তারা বারবার আকুল আহ্বান জানিয়েছেন, ধর্ণা দিয়েছেন যে একটা গণভোট করা হোক। কিন্তু গণভোটেও মাউন্টব্যাটেনকে রাজি করা যায়নি। কেননা মাউন্টব্যাটেন আসলে ছিলেন মূলত নেহেরুর দিকে বেশি ঝুঁকে পড়া মানুষ। অনেকে বলেন
যে মাউন্ট ব্যাটেনকে প্রভাবিত করতেন তার স্ত্রী। তার স্ত্রী ছিলেন নেহরুর প্রচণ্ড ভক্ত। তো এইরকম গুটি কয়েক মানুষ, গুটি কয়েক শিল্পপতি, গুটি কয়েক মারোয়ারি, গুটি কয়েক পার্সি, তাদের টাকা এবং তাদের লাভের, অথবা বলতে পারেন যে তাদের শোষণের যে ব্যাপারটা, সেটা চিরস্থায়িত্ব করা, মানে সেটাকে চিরস্থায়িত্ব দান করার জন্যে গান্ধী এবং কংগ্রেস শেষ পর্যন্ত এই প্রস্তাবটিকে হিমঘরে ঠেলে দিয়েছিলেন। শ্যামাপ্রসাদ তাদের সঙ্গে ছিলেন। বিশেষ করে যতগুলো বিবৃতি বের হতো বাংলা ভাগের পক্ষে, সেই সবগুলো বিবৃতি মোটামুটি 13 জন বুদ্ধিজীবী ছিলেন। তার মধ্যে আমাদের নাটোরের গর্ব যে স্যার জগন্নাথ সরকার নিজেও ছিলেন। তো এই 13 জন বুদ্ধিজীবীর বিবৃতি খুব গুরুত্বের সঙ্গে ছাপা হতো এবং সেগুলোই বা ধরে নেওয়া হতো যে এগুলোই গৃহীত হবে, এবং সেটাই গৃহীত হলো। আর বাংলা ভাগ হয়ে এই যে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ কিভাবে হলো সে কথা পরের দিন বলবো।